আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে দিল্লিতে দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তাকে কেন তলব করা হয়েছিল? ভারত যে কারণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দিল্লিতে ডেকেছে, এর কারণ হলো যে কয়েকদিন ধরে ক্রমাগতভাবে ভারত বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে। এই হাসনাত আবদুল্লাহ সম্প্রতি বলেছেন যে তারা ভারতের যে স্টেটস আছে, নর্থ ইস্ট 7 স্টেটস, তাদের ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের স্থান দেওয়া হবে। অত্যন্ত আপত্তিকর এই বক্তব্যের পাশাপাশি আরো অনেকেই বলেছে এবং আজকে দুপুরে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই ঐক্য, এবং তারা রামপুরা থেকে মার্চ করেছে এবং সেই মার্চ উত্তর বাড্ডাতেই পুলিশ ঠেকিয়ে দিয়েছে। যাই হোক, কি বলেছে আমাদের দিল্লিতে ডেকে নিয়ে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে? সেখানে খুব স্পষ্টভাবে রিয়াজ হামিদুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলো প্রমাণহীন, ভিত্তিহীন, এবং এই ভারত বিরোধী একটা বয়ান তৈরি করছে বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী, জঙ্গি, সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী তারা কোনো প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে এবং তার প্রতিবাদ জানাতেই আজকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। খুব স্পষ্টভাবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক। ভারতের পক্ষ থেকে আরো স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ ভারতের সম্পর্কের ভিত্তি হবে 1971-এর মুক্তিযুদ্ধ। এই অবস্থায় আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি মোটামুটি এক ধরনের চুপি ছিলেন, তিনি কোনো কথা বলেননি। পাকিস্তান এবং তুরস্ক তাদের হিডেন এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশ ফ্রন্ট থেকে ভারতকে যতভাবে পারা যায় ডিস্টার্ব করতে, এমনকি পারলে আক্রমণ করে বসে। এবং বাংলাদেশ থেকে বেশ কিছু জঙ্গি ভারতে রপ্তানি করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য। এই অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে? প্রথম কথাটাই শুরু করে যেটা পাক ভারত উত্তেজনা। এখন অলরেডি পাকিস্তানের ফিল্ড মার্শাল বা প্রধানমন্ত্রী ওরা ভারতে আক্রমণ করবে বলে এরকম কথাও বলছে। আবার এদিকে বলছে পশ্চিম দিক থেকে, মানে আমাদের এদিক থেকে হবে, এদিক থেকে হবে। আর সবচেয়ে মজার বিষয় কি, যে পাকিস্তান থেকে আসা একটা জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল, যেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছিল, তখন যে কি আসছে কেউ জানে না। সেই জাহাজে থাকা 25টি কন্টেনার হঠাৎ করে হাওয়া, মানে কেউ জানে না, পোর্টের ভেতর থেকে হাওয়া হয়ে গেছে। এখন ওই জাহাজের ওখানে কি অস্ত্র না কি, 25 কন্টেনার নাই। সবগুলো বিষয় মিলে কি মনে করেন এটা? না, প্রথম কথা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের যে সম্পর্ক তো উন্নতি হওয়ার কোনো লক্ষণ নেই এবং দেখাও যাচ্ছে না। তার মূল কারণটাই তো হচ্ছে যে পাকিস্তান তাদের ওখানে যেসব জঙ্গিদের আশ্রয় দেয়, যারা ভারতে মাঝে মধ্যেই হামলা চালায়, কারণ পাকিস্তান জানে তারা যুদ্ধে ভারতের সঙ্গে পেরে উঠবে। তাই তারা একটা পথ নিয়েছে যেটা তাদের রাষ্ট্রীয় নীতি, সেগুলো বলে প্রক্সি ওয়ার। প্রক্সি ওয়ার মানে অন্য কোনো জঙ্গিদের পাঠিয়ে ভারতে হামলা চালিয়ে ভারতের নিরীহ নাগরিকদের হত্যা করা অথবা ধ্বংসলীলা চালানো, যেগুলো অতীতে অনেকগুলো ঘটনা সকলেই জানে কি কি ঘটনা ঘটেছে। এবং সর্বশেষ হলো পেহেলগাঁও যে হত্যাকাণ্ড ঘটেছিল। তারপরেও যে ভারত অপারেশন সিন্দুর চালু করেছে, অপারেশন সিন্দুর কিন্তু এখনো জারি আছে, ওটা কিন্তু স্থগিত আছে, মানে প্রত্যাহার করে নেওয়া হয়নি। ফলে পাকিস্তান যদি সেরকম কোনো মনে করে, কোনো যদি অ্যাডভেঞ্চার বলি অযথা করতে চায়, তাহলে তার সমুচিত জবাব পাবে ভারতের থেকে। ভারতের যদি গোড়া থেকে ইতিহাস দেখা যায় পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান এমন কোনো যুদ্ধ নেই যে যুদ্ধে তারা পরাজিত হয়। 71-এর যুদ্ধে তো 93,000 সৈনিক তো বন্দী হয়েছিল এবং দয়া পরবশ হয়ে তখনকার সরকার, ইন্দিরা গান্ধী সরকার, তাদের দেশে ফেরার ব্যবস্থা করে দিয়েছিল। তাদেরকে তো নির্মমভাবে হত্যা করা হয়।
অথচ পাকিস্তানিরা যে হত্যাকাণ্ড চালিয়েছিল এটা বাংলাদেশের মানুষ নিশ্চয়ই মনে রেখেছে। ফলে আমি বলছি পাকিস্তানের থেকে যে উত্তেজনা, পাকিস্তানের একটা বড় সমস্যা হচ্ছে যে তাদের যখন মানে আভ্যন্তরীণ রাজনৈতিকে অনেক জটিলতা দেখা যায় বা অস্থিরতা তৈরি হয়, রাজনৈতিক অস্থিরতা, তখন গোটা পাকিস্তানের জনসাধারণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য ভারতে থেকে তারা ভারত দ্বারা আক্রান্ত, ভারত হুমকি দিচ্ছে এসব বলে তারা পাল্টা একটা প্রস্তুতি করে জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ জাগানোর একটা চেষ্টা করে, কিন্তু সেটা প্রতিবারই ব্যর্থ হয়েছে। আমি নিজে বহুবার কিন্তু পাকিস্তান গেছি, যাইনি তা নয়, অতীতে গেছি, অনেকবার গেছি। পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু তারা কিন্তু ভারতের প্রতি সম্পর্ক রাখতে আগ্রহী, এবং তারা অত্যন্ত, আমি মনে হয়েছে তারা মনে করেছেন যে তাদের যে রাজনৈতিক নেতৃত্ব তাদের ভুলের কারণে এই সম্পর্কটা তৈরি হচ্ছে। ফলে পাকিস্তানের সাধারণ মানুষ তারা কিন্তু, আমি এমন কথাও বলতে পারি, আমার বলতে খারাপ লাগবে না, সেটা হচ্ছে যে বাংলাদেশে গিয়েও একটা সময় দেখেছি যেরকম উগ্র ভারত বিরোধিতা সাধারণ মানুষের মধ্য থেকেও তৈরি হয়েছিল, সাধারণ বা যারা যারা প্রভাবিত উগ্র মতবাদ। পাকিস্তানে কিন্তু আমি এমন কোনো মানুষ, আমরা যাদের সঙ্গে মিশেছি, কথা বলেছি, বাজারে গেছি, তারা আমাদের অতিথি হিসেবে আপ্যায়ন করেছে। ফলে তা সাধারণ মানুষ কিন্তু তারা চায় সম্পর্কটাকে রাখতে, এবং তারা এটাও জানে রাজনৈতিক স্বার্থে পাকিস্তানের নেতৃত্ব এই সম্পর্কটাকে তৈরি হতে দিচ্ছে না। সেখানকার জঙ্গিদের বিরুদ্ধে একটা যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি গ্রহণ করে, তো তাহলে কিন্তু ভারতের তরফ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যেতে পারত। কিন্তু সেটা তাদের দিক থেকে কোনো লক্ষণ দেয়। আপনি যে কথা বলছেন রাশেদ সাহেব, যে তারা আবার হুমকি দিচ্ছে, স্বাভাবিক, তাদের দিতেই পারে, কিন্তু মূল কারণটা হচ্ছে তাদের নিজস্ব অর্থনৈতিক সংকট, তাদের রাজনৈতিক সংকট, তাদের ওখানে কখন কি পালাবদল ঘটে যায় কেউ জানে না। যেহেতু সেনাবাহিনী যেখানে সরাসরি সেখানে নেপথ্য থেকে রাজনৈতিক দণ্ড বা রাজনৈতিক কর্তৃত্ব চালায়, এখন এই মুহূর্তে তো পাকিস্তানের সেনা প্রধানই হচ্ছে সব থেকে বেশি ক্ষমতাবান ব্যক্তি। আমেরিকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর থেকেও বেশি কথা বলেন বা বেশি আপ্যায়ন করেন হোয়াইট হাউসে, যেটা হচ্ছে আসিফ মনির সাহেবকে। ফলে পাকিস্তানের যে মানে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের যে কাঠামো, সেটার সঙ্গে কিন্তু ভারত এমনকি বাংলাদেশেরও পার্থক্য রয়েছে। ফলে আমার কাছে মনে হয় না যে পাকিস্তান যদি করতে চায় কিছু এরকম, সেক্ষেত্রে তারা আমার মনে হয় তারা ভুল করবে। আর এটুকুই বলতে পারি, ভারতের সামরিক শক্তির কাছে তাদের কাছে পেরে ওঠা কোনো সম্ভবই নয়। তবে এই মুহূর্তে আমি যেটা দেখছি, কখনো কিন্তু আমি কোনো সেই ধরনের হামলা বা যুদ্ধের আবহ ভারতের গণমাধ্যমে কিন্তু কিছু প্রকাশিত হয় এখনো পর্যন্ত। কিন্তু রাশেদ অলরেডি তো ভাই বলুন। বাংলাদেশের পত্রিকা প্রথম আলো তারা একটা নিউজ করেছে যে হাঙ্গর এক সাবমেরিন এনেছে পাকিস্তান, যেটা দিয়ে বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে ওরা টহল দিতে পারে, এটাতেই নাকি ভারতের কাপাকাপি শুরু হয়ে গেছে। না, সেটা আমি জানি না, কাঁপাকাঁপি কি হয়েছে তো আমি জানি না। এই মুহূর্তে তো আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফর করছেন। ইন্দোনেশিয়া দেখেছেন যে ইন্দোনেশিয়া তারা কিন্তু ভারতের ক্ষেপণাস্ত্র ব্রহ্মস সেটা তারা কিনলেন। ভারতের অস্ত্র বলতে যেটা আকাশপথের মিসাইল সেটা কিনলেন। ফলে সেটা কিন্তু ইন্দোনেশিয়া এই ধরনের সামরিক অস্ত্র ভারত থেকে নেওয়ার অর্থ হচ্ছে এটা কিন্তু চীনের জন্য একটা বার্তা, এবং যে চীন হচ্ছে পাকিস্তানের সহযোগী। পাকিস্তান সাবমেরিন কিনতে প্রত্যেক দেশের সার্বভৌম একটা অধিকার আছে, তারা তাদের আত্মরক্ষার স্বার্থে যে কোনো কিছুই করতে পারে, সেটাতে আপত্তি কিছু, কিন্তু যতক্ষণ না ভারত আক্রান্ত হচ্ছে, আমার তো মনে হয় আগেও বোধহয় পাকিস্তানের জাহাজ অনেক 71-এ ডুবিয়ে দিয়েছিল ভারতীয় সাবমেরিন। ফলে ভারতীয় সাবমেরিনের কাছে ভারতে এখন কিন্তু এই মুহূর্তে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন আছে, স্করপিন। তার খবর যদি তারা রাখেন, এবং আমার ধারণা আপনি যে সংবাদ মাধ্যমের কথা বলছেন, তারা, আশা করি তারা অনেক, আমিও মনে করি অনেকে তাদের মধ্যে নিয়মিত খোঁজ খবর রাখেন, পড়াশোনা করেন, তারা অনভিজ্ঞতা না, তারা জানেন যে
ভারতের যে স্করপিন সাবমেরিন, তার ক্ষমতা কি, তার কি করতে পারে। ফলে বঙ্গোপসাগরে চাইলেই যে পাকিস্তানের সাবমেরিন এসে ঘুরে বেড়াবে সেটা এখানে ভারত সেটা চুপচাপ দেখবে, আমার মনে হয় পাকিস্তানকে, আমার মনে হয় সেটা চেষ্টা করা উচিত একবার। আমি স্বাগত জানাচ্ছি পাকিস্তান ওই সাবমেরিনটি নিয়ে একবার বঙ্গোপসাগরে আসুক, তারপরে দেখুন কি জবাব তারা পায়। ওটা কিন্তু ডুবে যাবে, খরচাটা অযৌক্তিক জলে যাবে, কারণ পাকিস্তানের জনতার ট্যাক্স পেয়ারের টাকাই ওইটা কেনা হয়েছে। ফলে তাদের আর্থিক সংকট বাড়বে, ভবিষ্যতে আবার একটা সাবমেরিন কিনতে হবে। এখন দাদা এই যে চায়নার রেজিস্ট্রেশন কৃত সেই জাহাজ, যে জাহাজ পাকিস্তান থেকে হয়ে বাংলাদেশে এসেছিল, সেই 25 কন্টেনার অস্ত্র না কি আছে এখনো যদিও আমরা জানি না, তবে সবাই সন্দেহ করছে অস্ত্র, কারণ এটা কোনো চেকিং হয়নি। সেই কন্টেনার গুলো গায়েব। এটার সাথে কি আপনার এর আগে 10 ট্রাক অস্ত্রের যে চালানটা ধরা খেয়েছিল, তেমন কোনো কিছু কি হওয়ার সম্ভাবনা আছে? 25টি কন্টেনার না পাওয়ার কারণটা কি? না, রাশেদ ভাই, আপনি যেটা বলছেন সেটা বোধহয় সম্ভবত ঠিক বিএনপি সরকার আসার আগেই ঘটেছে, তাই না? ইউনূসের আমলে। ইউনূসের আমলে, কিন্তু এখানে কন্টেনার ইউনূস হারিয়ে তো গেছে একটা, এখন, গত আচ্ছা, খবরটা কন্টেনার বেরিয়েছে গুলো, এখন। না এটা তো আমরা জানি 2001 থেকে 6 যে তার এই খালেদা জিয়ার যে সরকার, সেই সরকার প্রথমে কিন্তু ভারত প্রথম 2 বছর, 2.5 বছর বলতে পারেন, ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক তৈরি হচ্ছে। এমনকি এতটাই সুসম্পর্ক তৈরি হয়েছিল যে শেখ হাসিনা তখন বিরোধী নেত্রী, তিনি ভারতের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন। সেটা ভারতের একজন হাই কমিশনার, যিনি সেই সময় দায়িত্বে ছিলেন, পিনাক রঞ্জন চক্রবর্তী, তার একটা বইতে তিনি লিখেছেন যে শেখ হাসিনা অত্যন্ত রুষ্ট ছিল যে কেন খালেদা জিয়া সরকারের সঙ্গে ভারত সুসম্পর্ক রাখছে, এবং একদিন পস্তাতে হবে, সেটাও শেখ হাসিনা বলেছিল। এবং ঘটনা তারপর থেকে যখন এই চট্টগ্রাম অস্ত্র ঘটনা ঘটলো, যে এতগুলো ট্রাক ধরা পড়লো, এত কিছু ঘটলো, এবং তারপর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক অনেকটা, এবং চীনের সঙ্গে সম্পর্ক যেভাবে দৃঢ় দৃঢ় করতে চাইছিল সেই সময়কার খালেদা জিয়া সরকার। বিএনপি বরাবরই কিন্তু চীনের প্রতি অনেক বেশি অনুরক্ত, এটা ঘটনা। সেটা জিয়াউর রহমানের সময় থেকেই, জিয়াউর রহমান যখন সার্ক তৈরি করেছিলেন, তারপর তিনি কিন্তু প্রথম প্রস্তাব দিয়েছিলেন যে চীনকে সার্কের অবজারভার স্ট্যাটাস দেওয়া হোক, এবং যেটা ঘটেও ছিল, হয়েও ছিল, হয়নি তা না। তারপরে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা, সেই কূটনৈতিক সম্পর্কের উদযাপন করা, সেই অর্থে ডাক টিকিট প্রকাশ করা, তার বিনিময়ে চীন অনেকগুলো উন্নয়নমূলক প্রকল্প তৈরি করে দিয়েছিল ঢাকায়, বুড়িগঙ্গার ওপরে সেতু তৈরি করা শুরু করে। তো এখন যেটা বলছেন আপনি, এই ঘটনা সেই সময়কার ঘটনার সঙ্গে এই কয়েকদিন আগে বাংলাদেশের একদল সাংবাদিক ভারত সফর করে গিয়েছিল। তারা ভারতের অনেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে তাদের বৈঠকও হয়েছে। সেই বৈঠকে এমনকি কিছু থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গে বৈঠক হয়েছে, তার মধ্যে কিছু সাবেক হাই কমিশনার ছিলেন। তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আমরা 2001 থেকে 6 কিন্তু বলি, ফলে 2001-6 ইতিহাস আমরা আশা করব যে তারেক জিয়া সরকার যদি ভিন্ন পথে যাওয়ার চেষ্টা করবেন, হয়তো সে তার যেতে, কিন্তু যেটা বাংলাদেশে সবসময় দেখা যায় যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার এলে জঙ্গিরা তাদের নিজেদের স্বর্গরাজ্য মনে করে। ফলে জঙ্গিদের জন্য এই ট্রাক যদি কন্টেনার উধাও হয়ে যায়, কন্টেনারে যদি, ধরুন আমি ধরে নিচ্ছি যে অস্ত্র যদি নাই থেকে যাই থেকে থাকুক, যে কোনো পণ্যই থেকে, এতকাল ধরে তো কোনো একটা পণ্য ওই কন্টেনারে তো পড়ে থাকবে না, আর বাকিগুলো তো নষ্ট হয়ে যাবে না। চাল ডাল চিনি যদি এসে থাকতো, তাকে তো বার করে নিতে হবে। একটা কন্টেনার, এত বড় কন্টেনার, আমি জানি না যে এত বড় কন্টেনার উধাও হয়ে কিন্তু যাবে কোথায়। তো এই কন্টেনার গুলো ছোটখাটো জিনিস না যে বাড়িতে খাটের তলায় লুকিয়ে রাখা যায়, তাই না? তো কন্টেনার গুলো উধাও হয়ে গেল কোথায়, তাই না? এটা একটা রহস্যের ব্যাপার না? কন্টেনার তো বিশাল আকারে, ধরুন একটা কয়েক টন তাতে সামগ্রী ধরে। 40 ফিটের কন্টেনার প্রতিটা। 40, আপনি এই কন্টেনার গুলো যেখানেই যাক,
সেখানকার যে অঞ্চলেই যাক, সেখানকার মানুষ তো দেখতে পাবে, তারা তো জানতে পারবে কি আছে। ফলে আমার মনে হয়েছে হয়তো এটাকে আর একটু তদন্ত করে দেখা দরকার, আর একটু মানে খোঁজ নিয়ে জানা দরকার যে কন্টেনার উধাও বলতে ব্যাপারটা ঠিক খুব একটা মানে বুঝতে পারছি না বা বিশ্বাসযোগ্য হচ্ছে না আর কি আমার কাছে। কারণ আমি বললাম তো, এই কন্টেনারকে তো ভাঁজ করে, ফোল্ডিং কন্টেনার নয় যে ভাঁজ করে রেখে দেওয়া যাবে ফোল্ডিং চাতার মতো। কন্টেনার গুলো এত বড় যদি হয়, সেগুলোকে বাড়িতেও কোথাও রাখা সম্ভব না, আপনি বাড়ির ছাদেও রাখতে পারবেন। তাহলে কোথায় থাকবে এগুলো? এগুলো একমাত্র রেলের গোডাউনে যেতে পারে। রেলের গোডাউন গুলোতে বা কার্গো, যেখানে কার্গো থাকে বিমানের, সেই সব জায়গায় এগুলোকে রাখা হতে পারে। সেটা নিশ্চয়ই ওখানকার বাংলাদেশের সাংবাদিকরা খোঁজ নিয়ে দেখতে পারে। না, আমাদের যদি বাংলাদেশে এখন বেশ কিছু কার্গো সেল কোম্পানি আছে, শত শত। ওদের বিশাল বিশাল জায়গা আছে ওখানে। কার কন্টেনার কি কন্টেনার মানে ওরাই খোলে, ওরা বিক্রি করে, ইয়ে করে, এই কাজও অনেক কন্টেনার যায়। তা কোথায় আছে আসলে এটা জানা, আপনি ঠিকই বললেন। কি হয় দাদা, এখন আপনার সাথে বিষয়টা নিয়ে এর আগেও কথা হয়েছিল, তবে একটা নতুন বিষয় যেটা আসছে সেটা হচ্ছে যে ভারতের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছিল যে বাংলাদেশে হামাস আছে, এই কথাটা বলেছিলেন। গত ৩-৪ দিন আগে ফাতা ব্রিগেড নামে একটা সংগঠনের ৬ জনকে ধরা হয়েছে। মানে ফাতা ব্রিগেড বলতে যে ফাতার জন্য যারা যুদ্ধের ট্রেনিং নেয়, এই সমস্ত এই ধরনের ৬ জনকে ধরা হয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন যে এনসিপির কেন্দ্রীয় কমিটির বড় নেতা, তাকে আবার বহিষ্কার করছে এনসিপি চিরদিনের জন্য বলা হচ্ছে। কিন্তু সরকার তো বলছিল যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তাহলে জঙ্গি কার্যক্রমে এই ৬ জন গ্রেপ্তার হওয়া, আবার সেটা ফাতা ব্রিগেড হওয়া, আবার সেটা ইসরায়েলের সেই অ্যাম্বাসেডার বলা, বিষয়টাকে কেমন? বিষয়টা তো খুবই উদ্বেগজনক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ ৫ই আগস্টের পর বা জুলাইয়ের শেষ দিক থেকে বাংলাদেশের কারাগার থেকে বহু জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। কাউকে কাউকে সাদর অভ্যর্থনা জানানো হচ্ছিল সেই সব জঙ্গিদের। ফলে বাংলাদেশে, আমি আগেই বলেছি একটা কথা, যে জঙ্গিরা সবসময় আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকারের নিজেদের স্বর্গরাজ্য মনে করে। না, কারণ হচ্ছে যে দাদা, সেদিন আমি যখন আপনাকে প্রশ্ন করেছিলাম অ্যাম্বাসেডারের কথা, তখন আপনি বলেছিলেন যে আসলে এটা উনি হয়তো বলছেন, সমর্থক থাকতে পারে, তবে এরকম আছে বিধায় মনে হয় না। এখন কি বলবেন আপনি? এবার তো এখন পুলিশই ধরবে। দেখতে পাচ্ছি, আমি তো ছবি দেখলাম, সেই তাদের পতাকার ছবি দেখলাম, যে টেকনাফের রাস্তায় তাদের দুপাশে টাঙানো হয়েছে। সে পতাকাগুলো কারা টাঙালো, তাই না? এটা তো আমরা সবসময় বলছি উদ্বেগজনক তো ঘটনা বটেই। দ্বিতীয়ত, এই এনসিপি হোক, যে এনসিপি এই ছাত্রদের তথাকথিত নেতাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, তার আগে একজন নেতা প্রথম যে কোটা আন্দোলন বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল, তার সম্পর্কে ঢাকার প্যালেস্টিনিয়ান রাষ্ট্রদূত প্রকাশ্যে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন ইনি মোসাদের লোক। মানে ধর্মে মুসলিম, কিন্তু আসলে মোসাদের হয়ে কাজ করে। এবং কাজ করে মানে তারা হচ্ছে গণতান্ত্রিক সরকারকে ব্যতিব্যস্ত করা, উৎখাত করার জন্য কাজ করে। এনসিপি নামক যে দলটি, এটি প্রকারান্তরে একটি জঙ্গিদেরই দল। যে কারণে জামায়াত ইসলামী তাদের ছত্রছায়ায় রাখে, আর তাদের খুব খাতির যত্ন করে জামায়াত ইসলামকে। জামায়াত ইসলামী নিজের নামে এলে সরকারই জানতে পারবেন জামায়াত বা শিবির। এরা এনসিপি, এরা একটা অন্য দল, রাজনৈতিক দল। কিন্তু এদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের যদি ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড চেক করা যায়, এরাও কাউকে কাউকে পাওয়া যাবে, এমনকি যারা মারাও গিয়েছিল শেখ হাসিনার সময়, অনেকেই শিবির করতো। আচ্ছা, আমি এটা বলতে চাই না যে শিবির করলেই তাকে মেরে ফেলতে হবে, এটা সমর্থন করি। যে যে অপরাধী হলে অপরাধীর বিচার হওয়া উচিত, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে ঘটনা, যারা এই এই ধরনের কাজ করছে, এখনো যারা ভারত বিরোধী আন্দোলন, কিন্তু একটা জিনিস আমি বাংলাদেশের মানুষকে অবশ্যই ধন্যবাদ দেব, এবং আমি বলবো তাদের শুভ চেতনার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। এরা যখন স্লোগান দিয়েছিল যে ভারতে যাওয়ার ভিসা বয়কট করবে, সেই তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়। প্রথম দিনে ১.৫ লক্ষ, তার পরের দিনে
1,60,000। এখন প্রতি দিনে দিনে সংখ্যাটা যা বাড়ছে, আগে আগে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে বাংলাদেশ থেকে ভারতে ভিসা দেওয়া হতো বছরে 16 লক্ষ। আমার এখন আশঙ্কা হচ্ছে 16 দিনে 16 লক্ষ না আবেদন জমা পড়ে গিয়েছে। এত এত ভিসা তো হ্যান্ডেল করাও তো ডিফিকাল্ট। মানে এত তো কর্মচারীও নেই না ভারতের ওখানে। তার মানে প্রায় 1,000 কর্মচারী লাগবে গোটা অ্যাপ্লিকেশন গুলোকে ডিল করতে। তাতে অনেকে হয়তো কেউ পাবেন না, কেউ দেরি হচ্ছে পেতে, তাদের আবার একটা ক্ষোভ তৈরি হয়। কিন্তু তারা যদি বাস্তবিক বিষয়টা দেখেন, যে ভারত তো এখন উন্মুক্ত করে দিয়েছে ভিসা সকলের জন্য, এবং আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে মেডিকেল চিকিৎসাও করতে পারবেন, অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু যেটা পারবেন না সেটা কি, আপনি ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে আপনি পর্তুগাল যাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন, সেটা হবে না। সেটার জন্য আপনাকে ভিসা দেওয়া যাবে না। সেটা দেওয়া যাবে, যাবে না আমি ভুল বলছি। তা আপনি ছাত্র ভিসা হিসেবে অ্যাপ্লাই করুন, কিন্তু আপনি ট্যুরিস্ট ভিসা নিয়ে সেই পর্তুগালে যাওয়ার জন্য এসে এখানে আবেদন করবে। এবং ধরাও পড়েছে অনেকে, ধরুন ফেরত পাঠানো হয়েছে, রিসেন্টলি ছবি দেখানো হয়েছে, যাদের যাদের ধরা হয়েছে তারা সব, মানে ভিসার কতগুলো নিয়ম আছে না, ভিসার নিয়ম হচ্ছে আপনি যে ভিসা নিয়ে আসবেন সেই ভিসা অনুযায়ী কাজ করবেন। আপনি যদি সার্ক ভিসা নিয়ে আসেন তাহলে সার্ক সংক্রান্ত কাজ করবেন। সাংবাদিক সার্ক ভিসা নিয়ে যদি আসেন, আমি জানি কিছু সাংবাদিক আসবে সার্ক ভিসা, তারা সাংবাদিকদের সঙ্গে বৈঠক করতে আসবে, সেটা তারা তারা অ্যালাউড, তারা করতেই পারে। কিন্তু তারা সার্ক ভিসা নিয়ে এসে এখানে ব্যবসা করবেন, সেটা তো হওয়া সম্ভব। ফলে এগুলো আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষেরও বোঝা উচিত। আপনি অযথা কোনো কোনো দেশের ভিসা, প্রত্যেক দেশের সার্বভৌম অধিকার আপনাকে দেওয়ার, যেমন রাইট, মানে আপনার অধিকার নয় যে অ্যাপ্লাই করলেই পাবেন তা নয়। যেহেতু আপনি ন্যায্য কারণে যাবেন, নিশ্চয়ই আপনি ভিসা পাবেন, কিন্তু ভিসার অপব্যবহার করবেন না, এটাই আমরা আশা করি। এটা আমি বলবো যে ভারতীয়রাও যদি যায়, তারাও যেন ভিসার অপব্যবহার না করে, সেটাও তাহলে ভুল হবে। ফলে আপনি যে কথায় এসছিলেন, যে সেটা হচ্ছে যে এই যে সম্প্রতি একদল মানুষ, সবসময় বাংলাদেশের ইতিহাস থেকে যদি দেখেন, 47 থেকে 71 আর 71-এর পরেও একদল মানুষ আছেন যারা আদর্শগত দিক থেকে ভারত বাংলাদেশ মৈত্রীর বিপক্ষে। তারা চান না, তারা বাংলাদেশ পাকিস্তান মৈত্রীর পক্ষে। ঐতিহাসিক কারণে তাদের রাজনৈতিক আদর্শই হচ্ছে সেটা। ফলে সেই কারণে এই মানে এই যে সমুদায়টা, যারা ফুলে ফেঁপে ওঠে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না, আপনি যাদের দেখছেন, আওয়ামী লীগের সময় আপনি হিজবুত তাহরিরের নাম শুনেছিলেন কোথাও? তারা প্রকাশ্যে এখন ঢাকার যে অফিস খুলে বসে মিছিলও করে, তাই না? আপনি যাদের ছবি দেখা যাচ্ছে, ওই যে ফাতা বললেন, এই যারা যুদ্ধের ব্রিগেড, তাদের, এবং একই সঙ্গে এটা বলি আমি যে এটা দেখিয়ে কোনো, এটা শেষ পর্যন্ত কিন্তু জঙ্গিরা জয়লাভ করে না। পৃথিবীর কোনো ইতিহাসে কোনো জঙ্গি বিদ্রোহ মুসলিম দেশেও যদি দেখেন, সেখানে তারা জয়লাভ করেনি। শেষ পর্যন্ত জয়লাভ করেছে গণতান্ত্রিক শক্তি। ফলে আগামী দিনে গণতান্ত্রিক শক্তি কিন্তু জয়লাভ করবে, এরা পরাস্ত হবেই। রজত ভাই। দাদা, আমরা অলরেডি গতকালকে থেকে যেটা শোনা যাচ্ছে, বিভিন্ন টক শোতে বিভিন্ন ধরনের খবর দিচ্ছে, আপনার কাছে কতটুকু খবর আছে জানি না, সেটা হচ্ছে মার্কিন অ্যাম্বাসেডর যে ভারতে আছেন, কি জানি নাম ওনার, উনি নাকি বেশ কয়েকবার অলরেডি শেখ হাসিনার সাথে দেখা করেছেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করেছেন। এটা আসলে কতটুকু আপনি জানেন বিষয়টা? ওনার নাম সার্জেই গড়। সার্জিও সার্জেই গড়, উনি আসলে নাম হচ্ছে গর্কভস্কি। উনি আসলে উজবেকিস্তানের, কিন্তু উনি মার্কিন। ওনার জন্ম ছিল উজবেকিস্তানে। উনি হচ্ছেন ট্রাম্পের খুব ঘনিষ্ঠ একজন এই রাজনীতিবিদ। ভারতেরও যেরকম রাজনীতিবিদ হাই কমিশনার, দীনেশ ত্রিবেদী হাই কমিশনার রয়েছেন, রাজ্যেই গৌড় হলো ট্রাম্পের ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ। তিনি কিন্তু পেশাদারি ডিপ্লোম্যাট নন, মানে ফরেন সার্ভিসের লোক নন। এবং তার সঙ্গে কিন্তু আপনারা হয়তো দেখেছেন যে তিনি দীনেশ ত্রিবেদী ঢাকায় আসার আগে সার্জেই গৌড়ের সঙ্গে কথাও বলেছেন, বৈঠক করেছেন। কারণ
সার্জেই ঘোষ শুধুমাত্র ভারতের রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া শুধু সবই দেখেন। একটা বড় দায়িত্ব তার। তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করাটা আমার মনে হয় না যে, মানে আমার কাছে সত্যি কথা বলতে গেলে কোনো কনফার্মেশন নেই, আমি বলতে পারবো না এই বিষয়টা। আচ্ছা আচ্ছা। কারণ আমার কাছে একটু, ভারতে কি জানেন তো, ভারতে কতগুলো যেটা বাংলাদেশে অবাধে করতে পারে যে কোনো দেশের কূটনীতিবিদ, কোনো রাজনৈতিক দলের অফিসে চলে গেল, আপনি দেখেছেন, লাগাতার দেখেছেন শেখ হাসিনা হুম। থাকাকালীন কিভাবে আমেরিকান, ইউরোপিয়ান লোকেরা, জামায়াত, বিএনপি সকলের সঙ্গে বৈঠক করতো, কথা বলতো, আবার বেরিয়ে এসে সাংবাদিকদের বলতো। ভারতে এটা করা যায় না। ভারতে এটা করলে পরের দিনই তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, তাকে দেশত্যাগ করতে বলা হবে। ভারতে থেকে যদি কোনো বিদেশি রাষ্ট্রদূত কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর সঙ্গে দেখা করতে চান, তাহলে সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া সম্ভব না। আপনি বলতে কতজন রাজনৈতিক নেতা অন্য, তারা দলাই লামার সঙ্গে বা দেখা করতে পারে? দলাই লামার সঙ্গে নির্দিষ্ট কিছু মানুষ দেখা করেন, রাজনৈতিক নেতাও দেখা করেন না, মন্ত্রীরাও দেখা করেছেন, তার জন্মদিন উপলক্ষে দেখা করেন। কিন্তু তিনি তো এখানে অফিসিয়ালি সরকারিভাবে ঘোষিত একজন আশ্রিত ব্যক্তি। তেমনি শেখ হাসিনাও এখানে আশ্রিত, ফলে তার সঙ্গে কেউ দেখা করতে গেলে, আপনি দলাই লামার সঙ্গে যারা দেখা করেছে, মন্ত্রী কিরণ রিজিজু দেখা করেছে, তার ছবি দেখা যাচ্ছে, তার ছবি প্রকাশিত হচ্ছে। শেখ হাসিনার সঙ্গে দেখা করার সঙ্গে আপাতত কেবলমাত্র আওয়ামী লীগ নেতা নেত্রীরাই দেখা করছেন, এটুকু জানি। সেটা ভারত সরকারের অনুমতি তার হয়তো লাগে। তিনি জানান যখন আমি এনার সঙ্গে দেখা করতে চাই, তখনই ভারত সরকার সেই বিষয়ে তখন সিদ্ধান্ত নেন। আগামী কিছুদিনের মধ্যে আরো কিছু নেতা দেখা করছেন শেখ হাসিনার সঙ্গে, আমি শুনেছি। তারা আসবেন, হয়তো বিদেশ থেকেই আসবেন। তো এইটা মানে সেখানে সার্জি গোর একজন রাষ্ট্রদূত, এটা কিন্তু প্রোটোকল বিরোধী একটা বিষয়। যদি গোপনে দেখা করে থাকেন সেটা আমার জানা নেই। কিন্তু বা এটা ফোন ঘটনা করলে, যে, বা ফোনে কথা কিন্তু বলতে এটা পারে। ফোন তো অ্যাভেলেবেল, ফোনে কথা বললেও বলতে পারেন, সেটা আমার কাছে কনফার্মেশন কিছু নেই। এবং কথা বললেও শেখ হাসিনাকে জিজ্ঞেস করলো, তিনি স্বীকারও করবেন না, স্যার জি গরু স্বীকার করবেন না। এটা ঘটনা। আর একটা তো ঘটনা, যে ছবিটা আসলে আমার মনে হয় এটা কূটনৈতিক একটা বার্তা দিচ্ছে, সেই ছবিটা হচ্ছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জেই গৌড়ের বৈঠক। এই ছবিটা প্রকাশ্যে এসছে, সার্জেই গৌড় নিজে টুইট করেছে। ফলে ভারত আমেরিকা বাংলাদেশ প্রসঙ্গে মনে হচ্ছে অনেকটা কাছাকাছি আসছে, এবং এটা তো তাই না? সর্বপ্রথম দেখা গেল যে দীনেশ ত্রিবেদীকে যেই মাত্র পাঠালেন, সার্জিও গরি আপনার টুইট করলো। এটা এর আগে টুইট দেখা যায় করে নাই কখন। না, এটা অন্য কোনো হাই কমিশনার ক্ষেত্রে ঘটে। না। এটা ঘটনা, এটা একটা নতুন দিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এর ফলে এর মধ্যে মানে এটা সম্ভাবনার অনেক, অপার সম্ভাবনা, অনেক রকম কিছু জল্পনা করা যেতেই পারে। ইংরেজিতে একটা লাইন আছে যে, প্রেগনেন্ট উইথ মেনি পসিবিলিটিস, অনেক সম্ভাবনা নিয়ে এটা একটা, সম্ভাবনাগুলো গর্ভাবস্থায় রয়েছে, অনেক কিছু ঘটতে পারে, এটুকুই বলতে পারি। দাদা, আমার একজন দর্শক, দুইজন দর্শক, আমি দুটোটা কমেন্টসই পড়ি। একজন দর্শক বললেন, রাশেদ ভাই আমার 61 বছর বয়স, তার মানে উনি 61 বছর বয়স্ক একজন ভদ্রলোক। উনি বলছেন হাসিনা আপা রংপুর দিয়ে প্রবেশ করবে, ওনার ধারণা যে রংপুর দিয়ে প্রবেশ করবেন। আরেক দর্শক ভাই লিখেছেন যে, উনি লিখেছেন যে রাশেদ ভাই, পাকিস্তান কি ভারতে আক্রমণ করতে পারে, দাদাকে প্রশ্ন করুন। আপনি দুটোটা প্রশ্নকে একটু বলেন। না, পাকিস্তান ভারতের ওপর হামলা করার চেষ্টা করেছিল, তখন পাকিস্তান দ্বিখণ্ডিত হয়েছিল। আবার হামলা করলে বালুচিস্তান আলাদা হয়ে যেতে পারে, মানে আরেকবার দ্বিখণ্ডিত হতে পারে পশ্চিম পাকিস্তান। ফলে সেটা আমার মনে হয় না এই ধরনের অ্যাডভেঞ্চার পাকিস্তানের আর পাকিস্তানের নেতৃত্ব নয়, পাকিস্তানের সেনা, এটা হচ্ছে তাদের, আমি যেটা ব্যাখ্যা করেছি, তাদের আভ্যন্তরীণ সংকট থেকে দৃষ্টি ঘোরাতে এই যুদ্ধের একটা বাগাড়ম্বর করে থাকে। আদতে করবে কিনা সন্দেহ আছে, এক। দুই হচ্ছে, দ্বিতীয় কথা বললেন, আমি এটাও বলতে পারবো না। শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছেন যে তিনি আহ, হ্যাঁ, এক এক সেকেন্ড রাশিদ ভাই। জি জি জি।
হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওই মানে মানে উনি যাবেন ঘোষণা করেছেন, এটা ফ্যাক্ট। কিন্তু মানে রংপুর দিয়ে যাবেন নাকি বনগাঁ সীমান্ত পেট্রাপল হয়ে পেরোবেন, সেটা তো আমি জানি না। এটা তো উনি বলেননি কখনো, এবং এই সিদ্ধান্তটা একটা রণনীতিগত সিদ্ধান্ত, সেটা উনি ঘোষণা করেও নাও যেতে পারে। কারণ গেলে হয়তো আচমকা যাবেন, এবং সেই আচমকা যাওয়ার একটা প্রস্তুতি চলছে না যে তা না, প্রস্তুতি চলছে। তিনি তো বলেছেন যে তিনি ফিরতে চান এবং ফিরবেন। কিভাবে ফিরবেন সেটা বলেননি। আমার যেটা মনে হয়েছে সেটার একটা বড় কারণ হচ্ছে যে গেলে সকলে যাতে সতর্ক না হয়ে যান। বিশেষ করে সরকারের থেকেও বেশি চিন্তার বিষয় হচ্ছে জঙ্গিদের। তারা যেন সতর্ক না হয়। এখন বাংলাদেশে তো গিজগিজ করছে জঙ্গিরা, না, এবং পাকিস্তানের এজেন্টরাও গিজগিজ করছে। আইএসআই তো আসছেই, আইএসআই লোকেরা তো ঘোরাফেরা করছে, তারা ঘর বাড়ি। আজকে তো একটা ফেসবুকে একটু আগে দেখলাম, পাকিস্তানি কোনো একজন আহ নাগরিক কিংবা কোন একজন অফিসার হবে, সে নেমে উর্দুতে একজন বাংলাদেশিকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। তো সেটা বাংলাদেশিরা সহ্য করছে। দুর্ভাগ্যের বিষয়। আমি দেখলাম এই মাত্র সামাজিক গণমাধ্যমেই দেখলাম একটু আগে, আপনার শো এর আগে। এটা যে সত্যি হয়ে থাকে, সত্যি মানে সেই ভিডিওটা পর্যন্ত দেখলাম। তো সে একটা উর্দুতে গালি দিচ্ছে, উর্দু ভাষায়, এবং তার মা বাবা উল্লেখ করে গালি দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের মন্তব্য করা উচিত। এবং সবচেয়ে মজার বাংলাদেশের একটা মিডিয়ার কথা প্রশ্ন শুনেন দাদা, করা সে মজার বলছে সে ঘটনা। মুসলিম। না, সে বলছে সে মুসলিম, আরেক হুম মুসলিমের মাকে সে কি করবে সেটা বলতেছে হুম। বিচ্ছিরি ভাষায়। তুমি আবার পাকিস্তানি হ্যাঁ নাগরিক, তুমি রং সাইডে গাড়ি চালাচ্ছ। হ্যাঁ হ্যাঁ। তাদের দুঃসাহস। এই দুঃসাহস তো তাদের বেড়েছে, এখন বেড়েছে, এবং বিহারিদের দুঃসাহস অনেক বেড়েছে শুনেছি বাংলাদেশে। ওই যে বললাম যে এখন তারা তাদের এটাকে নিজেদের স্বরাজ্য মনে করছে। এবং সালাউদ্দিন সাহেব পাকিস্তানের সঙ্গে চুক্তি করছেন যে শহরের নিরাপত্তার দায়িত্ব পাকিস্তানের পুলিশ নাকি দেখবে। তা পাকিস্তানের নাগরিকদের জন্য বাংলাদেশিরা প্রস্তুত থাকুন এ ধরনের আরো কিছু ভাষা শোনার জন্য। তাদের জন্য শুভকামনা রইল, আর কি বলবো। এবং সবচেয়ে মজার বিষয়, সালাউদ্দিন সাহেব পাকিস্তানে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বলেছেন যে শহরের নিরাপত্তা দেখার জন্য পাকিস্তানের চাচ্ছে। হোয়ারাজ গতকালকে পাকিস্তানে একযোগে 40 জায়গায় বোমা বিস্ফোরণ, 42 জন নিহত, তার মধ্যে সেনা অফিসার আছে, পুলিশ আছে। তারা কি নিরাপত্তার উপদেশ দিবে বাংলাদেশে? ওইটা উপদেশটা এটা দিতে পারে যে কিভাবে জঙ্গিদের জঙ্গি চাষ করতে হয়, কিভাবে জঙ্গি বাড়াতে হয়, সেটাই হয়তো দেবে মনে হয়। আর পাকিস্তান তো এখনো পর্যন্ত তাদের এই দুঃখ ভুলতে পারেনি, যে পাকিস্তান যে বিভক্ত হয়ে যাওয়াটা, তারা এটা ভুলতে পারেনি কখনো। যে কারণে তারা ভারতের পাঞ্জাবে উগ্র খালিস্তানি পন্থী উগ্রপন্থীদের মদদ দিয়ে সেটা পাকিস্তান বিচ্ছিন্ন করার একটা চেষ্টা তারা চালিয়েছিল। এটা ইন্দিরা গান্ধী শক্ত হাতে দমন করেছিলেন, যার জন্য ইন্দিরা গান্ধীকে প্রাণও দিতে হয়েছে। পরবর্তীকালে সেই জঙ্গিদের হাতেই তার কিন্তু প্রাণ গিয়েছে। তার ফলে রক্তের বিনিময়ে তিনি ভারতের সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। আমার মনে হয় যে সেই কারণেই যে এটা পাকিস্তান চেষ্টা করে যাবেই, সব সময়ই করে যাবে, কোনো সময় তারা এই পথ থেকে সরবে না। সেক্ষেত্রে তারা চায় তাদের একটা বন্ধু সরকার বাংলাদেশ, যে বন্ধু সরকার তারা যেটা করতে চাইছেন সেটা যাতে করতে সহায়তা করে। সেই সহায়তা করার জন্যই তারা, তাদের পক্ষে আরো মানে ভালো হতো যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসতো। কিন্তু সৌভাগ্যের বিষয় বাংলাদেশের মানুষ অন্তত জামায়াত ইসলামীকে কিছুটা হলো আংশিক হলো রুখে দিতে পেরেছে। সেটা একদিক থেকে ভালো, মন্দের ভালো আর কি বলবো। কিন্তু সেক্ষেত্রে বর্তমান সরকারকেও তো শক্ত হাতে সেটাকে দমন করতে হবে, সেটাকে করতে হবে। তা না করলে কিন্তু নিয়মই আছে, কথাই আছে, যে কথা আছে ইংরেজিতে আর একটা, যে রাইডিং দ্য টাইগার্স। আপনি বাঘের পিঠে চলবে কিন্তু সেই বাঘ একদিন খেয়ে ফেলবে। রাশেদ ভাই। একজন দর্শক কমেন্টস লিখেছেন, তালেবানের 2 নেতা চাঁপাইনবাবগঞ্জ এবং রংপুরের জঙ্গি আস্তানা পরিদর্শন করে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। কোন দেশের জানি না ওনারা। দাদা, আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, আমি এটার পরিপূর্ণ একটা বিশ্লেষণ চাই। সেটা হচ্ছে, আজকে বাংলাদেশের 2 জঙ্গি নেতা, 501 নাম্বার রুমের মামুনুল হক, আপনারা চিনেন, যিনি
মূর্তি টুর্তি ভেঙে দেওয়ার জন্য সবসময় গর্জে ওঠেন। আর আরেকজন ইসলামিক নেতা, ওনারা বললেন যে শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা যদি কেউ করে বাংলাদেশে, তাহলে সব তছনছ করে দিবে, এই করবে সে করবে, অনেক কথা। আমার প্রশ্নটা যেটা, সেটা এতদিন তো এরাই বলছে শেখ হাসিনাকে ভারত কেন ফেরত দেয় না, ফাঁসিতে ঝুলাতে হবে। আর এখন শেখ হাসিনা যখন নিজেই বলছে আমি বাংলাদেশে আসব, তখন ওরা বলছে পুনর্বাসন হইতে দিব না, আসতে দিব না। এটার কারণটা কি মনে করেন? ওরা কি এখন ভারত সরকারের কাছে অ্যাপ্লিকেশন করবে যে ভাই ফিরে এন না আপনারা? সেটা চাই না, সেটা লিখে দিলে ভালো হয়, কিন্তু সেটা তো লিখবেন না, সেটা তো নয়। আসলে যেটা হচ্ছে যে শেখ হাসিনা ফেরা মানে হচ্ছে, এবং আওয়ামী লীগ যে দল, তাদের যে সমর্থক রয়েছেন, মানে এত কিছু নির্যাতনের পরেও, এবং এটা ঘটনা, তিনি যদি সত্যিই ফেরেন এবং যদি সেখানে রাজনীতিতে আবার অংশগ্রহণ করেন, তাহলে এই দলগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব থাকবে না মানে তারা, আমি বলছি না যে নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু আওয়ামী লীগই জয়লাভ করবে, সেটা তারা জানেন। ফলে সেই কারণেই নানাবিধ নিজে মুখে না বলতে পেরে এখন এই জঙ্গিদের দিয়ে বলানো হচ্ছে যে শেখ হাসিনা ফিরলে তাকে ওইখানে ঢুকতে দেবেন না বা হত্যা করবেন। একজন বিদেশি, মানে একজন নেত্রী, যিনি বাংলাদেশী নেত্রী, তিনি বিদেশে আশ্রিত, তাকে হত্যা করার হুমকি দিচ্ছেন, শুধুমাত্র এই একটা কারণেই তো তাকে গ্রেফতার করা উচিত। তিনি অপরাধী, সে অপরাধী নন, সেটা আদালত বিচার করে তার শাস্তি দেবে, কিন্তু তিনি তাকে প্রকাশ্যে হত্যা করার হুমকি দিচ্ছেন। কিন্তু এক্ষেত্রে আমি বলবো যে তারেক রহমান সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তার উচিত ওই ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা, কি তার পেছনে নেটওয়ার্ক কি, কি করছেন, এটুকুই বলতে পারি। দাদা, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে, তাহলে এটা কি আমেরিকা বা ইউরোপ সমস্ত দেশগুলোর সাথে কথা না বলে কি সরাসরি ফিরবেন মনে হয়? না, আমার তা মনে হয় না সেটা নিশ্চিতভাবে একটা আন্তর্জাতিক একটা আহ মানে আমি বলবো যে আন্তর্জাতিক একটা সহানুভূতি অন্তত থাকা উচিত। যদি যে পশ্চিমা দেশগুলো যারা মনে করেন, যারা গণতন্ত্র নিয়ে এত সোচ্চার, গণতান্ত্রিক অধিকার নিয়ে সোচ্চার, মানবাধিকার নিয়ে সোচ্চার, তারা এবং একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটাকে মেনে নেবেন, যদি মেনে নেয়, শেষ পর্যন্ত মেনে নেয়। এখন পর্যন্ত তারা বলেননি, কিন্তু কেউ কেউ কমেন্ট করছেন যে এটা সঠিক নয়, কিন্তু সেটা তো তাদের গণতন্ত্র বোধ নিয়েই কেউ প্রশ্ন উঠতে পারে, তাদের নিজের দেশে প্রশ্ন উঠবে, এবং সেটা কিন্তু সেখানকার জনতাই কিন্তু একসময় প্রতিরোধ করবে। এবং খুব, আমি দেখলাম কয়েকদিন আগে ওই ইউরোপিয়ান পার্লামেন্টে একটা আলোচনা হয়েছে, যে আলোচনায় বাংলাদেশের যে বর্তমান অবস্থা তার একটা বিশদ বিবৃতি নিয়ে আলোচনা করেছেন, এবং আলোচনায় সেখানকার সাংসদরা উপস্থিত ছিলেন, অনেক অভিজ্ঞ এক্সপার্টরাও উপস্থিত ছিলেন। সেই আলোচনায় তো ইউরোপিয়ান পার্লামেন্ট কিন্তু অনুমতি দিয়েছে এই আলোচনাটা করার। এবং সেইখানে যদি এই আলোচনা হয়ে থাকে, তাহলে বুঝতে হবে যে পশ্চিমা দেশগুলো তারা মত বদলাতে শুরু করেছে। রশিদ ভাই, বিগত ইউনূস সরকারের আমল থেকে বাংলাদেশ সরকারের অভ্যন্তরে পাকিস্তান প্রীতি সহজেই ধরা পড়ে। সে ধারা বিএনপি সরকারও অব্যাহত রেখেছে। তবে পাকিস্তানের প্রতি প্রেমের ধারা বজায় রাখতে গিয়ে বাংলাদেশ সরকার এবার এমন দুটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে যাতে আপনার মনে হতে পারে পাকিস্তান থেকে বিষ কিনলো বাংলাদেশ সরকারের কাছে তা অমৃত মনে হবে। খোদ পাকিস্তানের সংবাদ মাধ্যম সহ একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইউরোপ আমেরিকার ল্যাবরেটরিতে পাকিস্তানের যে চাল বিষ হিসেবে প্রমাণিত হয়ে প্রত্যাখ্যাত হয়েছে, সেই চালই কি এখন কোটি কোটি বাংলাদেশের প্রধান খাদ্য হতে যাচ্ছে। একই সাথে পাকিস্তানের যে নিরাপত্তা প্রকল্পকে খোদ সেদেশের গণমাধ্যম সাদা হাতি বা চরম ব্যর্থ এক উদ্যোগ হিসেবে তকমা দিয়েছে, তাকে কিনা অনুকরণীয় মডেল হিসেবে বেছে নিচ্ছে বাংলাদেশের সরকার। গণমাধ্যমের খবরের তথ্য অনুযায়ী একদিকে পাকিস্তান থেকে আমদানির অপেক্ষায় থাকা 50,000 টন চাল যাতে মিলেছে লিভারের ক্যান্সার সৃষ্টিকারী মারাত্মক বিষ আফলাটক্সিন এবং অতিরিক্ত মাত্রার কীটনাশক, অন্যদিকে পাকিস্তানের বিতর্কিত সেফ সিটি প্রকল্প যা লাহোরের বোমা হামলার সময় অপরাধী শনাক্তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, সেই ত্রুটিপূর্ণ প্রযুক্তি এখন বাংলাদেশে প্রয়োগের পরিকল্পনা করা হচ্ছে।
প্রশ্ন হলো, কেন জনস্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে এমন বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? সস্তা কূটনীতি নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে এর পিছনে? পাকিস্তান বিশ্বের অন্যতম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশগুলোর মধ্যে একটি। ইউরোপীয় ইউনিয়ন বা ইউভুক্ত দেশগুলো পাকিস্তান থেকে সরকারি পর্যায়ে বা G2G চুক্তির মাধ্যমে চাল আমদানি করত, কিন্তু 2024 সালে ইউরোপিয়ান দেশগুলো বুঝতে পারে পাকিস্তান থেকে চাল নয়, সাথে বিষ আমদানি করছে তারা। ইউ তখন খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগের মুখে পড়ে। ল্যাব টেস্টে প্রমাণ পাওয়ার পর পাকিস্তান থেকে আমদানি করা চাল রাতারাতি ফেরত দিয়েছিল ইউভুক্ত দেশগুলো। লিসবন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে চালের চালান ফেরত পাঠানোর মূল কারণ ছিল দেশটির রপ্তানি করা চালে ইউ নির্ধারিত সীমার চেয়ে বেশি কীটনাশকের উপস্থিতি। কৃষি রাসায়নিকের দীর্ঘস্থায়ী প্রভাব থেকে ভোক্তাদের রক্ষা করতে ইউ বিশ্বের অন্যতম কঠোর কীটনাশক নীতি বজায় রাখে। প্রতিটি আমদানি করা খাদ্যপণ্য সেখানে ল্যাবরেটরি পরীক্ষার মুখোমুখি হয় এবং সেই আইনি সীমা অতিক্রম করলে চালান প্রবেশ করতে দেওয়া হয় না, তা ফেরত পাঠানো হয় কিংবা ধ্বংস করা হয়। পাকিস্তানের চালের ক্ষেত্রে উদ্বেগের আরেকটি বড় বিষয় হলো আফলাটক্সিন দূষণ। এটি ছত্রাক দ্বারা উৎপাদিত একটি প্রাকৃতিক বিষ, যা শস্য মজুত, পরিবহন বা প্রক্রিয়াজাতকরণের সময় যথাযথ পদ্ধতি অনুসরণ না করলে তৈরি হতে পারে। বৈজ্ঞানিক মহলে এটি একটি কড়া হেপাটোটক্সিন বা লিভারের বিষ হিসেবে সুপরিচিত, যা সরাসরি লিভারের কোষ ধ্বংস করে এবং দীর্ঘ সময় ধরে শরীরে প্রবেশ করলে তীব্র যকৃতের ক্যান্সার সৃষ্টি করে। ইউর গবেষণায় দেখা গেছে অতিরিক্ত আফলাটক্সিনের দীর্ঘস্থায়ী সংস্পর্শ লিভারের ক্ষতি করতে পারে এবং লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এই স্বাস্থ্য ঝুঁকির কারণে ইউ আমদানি করা চাল ও অন্যান্য খাদ্যপণ্যে আফলাটক্সিনের উপস্থিতি যাতে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি না হয় তা কঠোরভাবে নিশ্চিত করে থাকে। পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী দৈনিক দ্য ডনে 2024 সালের 1 জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ইউরোপীয় ইউনিয়ন নয়, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের চাল ফেরত পাঠিয়েছে। ডনের রিপোর্টটিতে বলা হয়েছে, মাইক্রোটক্সিন বা আফলাটক্সিন, যেটি বিষাক্ত পদার্থ যা চাল ছত্রাক বা ছাঁচ দ্বারা সংক্রামিত হলে তৈরি হয়, সেটির উপস্থিতি গত 3 বছরে পাকিস্তানের চালানে ধারাবাহিকভাবে বেশি পাওয়া গেছে। দ্য ডন তাদের রিপোর্টে এ বিষয়ে পাকিস্তান সরকারকে সতর্ক করে বলেছিল, ইউ নিষেধাজ্ঞা এড়াতে অবশ্যই দেরি না করে বিষয়টি সমাধান করা উচিত। দ্য ডনের ওই রিপোর্টে দেখানো হয়েছে কিভাবে ও কোন প্রক্রিয়ায় পাকিস্তানে উৎপাদিত চালগুলোতে বিষাক্ত রাসায়নিক মেশানো হয়। দ্য ডন বলছে, পাকিস্তানের বেশিরভাগ ধান চাষি নিরক্ষর বা কম শিক্ষিত, এমনকি প্রগতিশীল কৃষকদেরও কৃষি রাসায়নিক, এগুলোর সঠিক ডোজ এবং PHI সম্পর্কে ভালো জ্ঞান নেই। এই ব্যর্থতা দেশটির কৃষি সম্প্রসারণ, কীটনাশক সংস্থাগুলো এবং রাইস এক্সপার্টস অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান বা REAP এর একটি স্পষ্ট ব্যর্থতা হিসেবেই দেখছে পাকিস্তানি পত্রিকাটি। ডনের রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তানের ধান চাষিরা প্রায় স্প্রের মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কৃষি রাসায়নিক ব্যবহার করে, অথচ এই রাসায়নিকগুলো ধানের জন্য অনুমোদিত নয়। এগুলো ব্যবহার করা হয় তুলা, আখ বা অন্যান্য ফসলের জন্য, কিন্তু পাকিস্তানি কৃষকরা ধানের জন্য এসব সস্তা রাসায়নিক ব্যবহার করছে। ধান বিষয়ক সংবাদ মাধ্যম রাইস নিউজ টুডেতে বলা হয়েছে, শুধু রাসায়নিক সমস্যা নয়, পাকিস্তানের চালের চালানে আছে নথিপত্রের সমস্যা, উৎপাদন উৎস শনাক্তকরণে ব্যর্থতা বা ট্রেসেবিলিটি ফেইলিয়ার, অনুপযুক্ত লেবেলিং বা স্বাস্থ্যবিধি মেনে না চলার মতো গুরুতর অভিযোগ। এসব কারণেও ইউরোপীয় কর্তৃপক্ষ পাকিস্তানের বেশ কিছু চালের চালান ফেরত দিয়েছে। ইউ আইন অনুযায়ী রপ্তানিকারকদের অবশ্যই খাদ্যপণ্যের উৎপত্তি স্থল স্পষ্টভাবে দেখাতে হয়, বিস্তারিত উৎপাদন রেকর্ড রাখতে হয় এবং খাদ্য নিরাপত্তার সনদ দিতে হয়। ল্যাবরেটরি পরীক্ষায় বড় কোনো দূষণ না মিললেও এই প্রশাসনিক প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হলে আমদানি করা পণ্যের চালান আটকে দেওয়া হতে পারে। কিন্তু ইউভুক্ত দেশগুলো তাদের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য যে চাল কিনেও ফেরত দিয়েছে, বাংলাদেশ সরকার এখন সে চাল কেনার জন্য
পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। দেশ থেকে একই ধরনের 50,000 টন চাল আমদানির প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার। দৈনিক কালবেলার এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা যুক্তি দিচ্ছেন জাতীয় খাদ্য মজুদ শক্তিশালী করতে, বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এবং অভ্যন্তরীণ উৎপাদন কম হলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এই চাল আমদানি করা দরকার। তাছাড়া অন্যান্য চাল রপ্তানিকারক দেশের তুলনায় দাম তুলনামূলকভাবে কম থাকা পাকিস্তান থেকে চাল আমদানির অন্যতম কারণ বলে উল্লেখ করছেন তারা। তবে আন্তর্জাতিক বাজারে চালের যে মূল্য, তাতে পাকিস্তানের চালের দাম কম এমন তথ্য সঠিক নয়। পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতি টন চাল কেনে 395 মার্কিন ডলারে, অথচ মিয়ানমার কিংবা ভারত থেকে এই চাল কমপক্ষে $50 কমে কেনা যায়। এমনকি সিঙ্গাপুরের সরবরাহকারীরা পাকিস্তানের চেয়ে কম দামে চাল বিক্রি করে থাকে। সরকার একাধিক সূত্রে জানা গেছে, জুলাইয়ের শুরুতেই সরকারি কর্মকর্তাদের পাকিস্তান থেকে চাল কেনা সংক্রান্ত চুক্তি সই করার কথা রয়েছে। অতীতে ইউ পাকিস্তানে চালের চালান ফেরত পাঠানোয় বাংলাদেশের এই আমদানির পরিকল্পনা নিয়ে এরই মধ্যে সরকারি পর্যায়ে বিতর্ক তৈরি হয়েছে। তবে সরকারের যে পক্ষটি পাকিস্তানি চাল আমদানি করতে উঠে পড়ে লেগেছে, তাদের যুক্তি হলো ইউ পাকিস্তানের সব চাল আমদানি নিষিদ্ধ করেনি। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কোটি কোটি বাংলাদেশের প্রতিদিনের প্রধান খাদ্য আমদানির ক্ষেত্রে দাম একমাত্র বিবেচ্য বিষয় হওয়া উচিত নয়। তাদের যুক্তি, বাংলাদেশে প্রবেশ করা প্রতিটি চালান স্থানীয় বাজারে ছাড়ার আগে কীটনাশকের উপস্থিতির সীমা, আফলাটক্সিন, ভারী ধাতু এবং অন্যান্য দূষকের উপস্থিতি রয়েছে কিনা তা নিশ্চিত করতে ব্যাপক ল্যাবরেটরি পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া উচিত। যখনই আমদানি করা খাদ্যে এমন কোনো চালান বা সরবরাহ শৃঙ্খল থেকে আসে যা আগে আন্তর্জাতিক নিরীক্ষার মুখোমুখি হয়েছে, তখন স্বাধীন গুণমান যাচাইকরণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়েছে। দর্শক, বাংলাদেশ সরকার তার দেশের মানুষের জন্য যে পাকিস্তানি চাল কিনছে, সে চাল সম্পর্কে পাকিস্তানের পত্রিকা দ্য ডনের নিবন্ধের শেষ লাইনগুলোতে বলা হয়েছে, পাকিস্তানিদের স্বাস্থ্য এবং জীবন ইউ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের ব্যক্তিদের মতোই গুরুত্বপূর্ণ। যখন একটি চালের চালান এই দেশগুলোর খাদ্য সুরক্ষা মান মেনে চলতে ব্যর্থ হয়, তখন সে চালগুলো পাকিস্তানের স্থানীয় বাজারে বিক্রি হয়। এজন্য পাকিস্তানের খাদ্য নিরাপত্তা ব্যবস্থার উন্নতি কেবল রপ্তানি বাড়ানোর জন্য নয়, পাকিস্তানের নাগরিকদের জীবন রক্ষার জন্য অপরিহার্য। শুধু চাল নয়, নিরাপত্তার ক্ষেত্রে পাকিস্তানের ব্যর্থ প্রকল্পকেও অনুকরণ করতে চায় বাংলাদেশের সরকার। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পাকিস্তানের সেফ সিটি নামের একটি উদ্যোগকে বাংলাদেশের জন্য অনুকরণীয় বলছেন, অথচ পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে একে সাদা হাতির খেতাব দেওয়া হয়েছিল। পাকিস্তান সরকারের অডিট রিপোর্টে এই প্রকল্পের চরম ব্যর্থতা, নজিরবিহীন দুর্নীতি এবং অকার্যকর নজরদারির ভয়াবহ চিত্র ফুটে উঠেছিল। পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দ্য ডনে 2022 সালের 24শে জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে পাঞ্জাব সেফ সিটি অথরিটি বা পিএসসি-কে সাদা হাতি উল্লেখ করে বলা হয়, এই প্রকল্পের পেছনে বিপুল অর্থ ব্যয় করে কোনো ফলাফলই পাওয়া যায়নি। বাংলাদেশের একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত 7ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী সৈয়দ মহসিন নাকভির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, নগর নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পাকিস্তানের সেফ সিটি উদ্যোগ বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে। অথচ পাকিস্তানে এই সেফ সিটি প্রকল্পটি বছর 4 আগে থেকে ঘোড়ার ডিম বা সাদা হাতি নামে পরিচিতি পেয়ে গেছে। দ্য ডনের একাধিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী পাকিস্তানের সেফ সিটি অথরিটির চরম অসারতা ধরা পড়ে 2022 সালের লাহোরের আনারকলি বাজারে বোমা হামলার সময়। সে সময় সন্ত্রাসীদের শনাক্ত করতে সরকারি ক্যামেরাগুলো অকেজো থাকায় তদন্তকারীরা শেষ পর্যন্ত ব্যক্তিগতভাবে বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ ব্যবহার করতে বাধ্য হন। পাকিস্তানি সাংবাদিক আসিফ চৌধুরীর সেই প্রতিবেদনে বলা হয়, লাহোরের প্রায় 8000 সিসিটিভি ক্যামেরার মধ্যে এক পর্যায়ে মাত্র 2000টি সচল থাকার তথ্য পাওয়া যায়। এছাড়া বৃষ্টির সময় জেনারেটর বা ব্যাকআপ সুবিধা না থাকায় 92টি 4G টাওয়ার বন্ধ হয়ে যাওয়ার ফলে জরুরি সেবাও অচল হয়ে পড়ে। এমনকি পুলিশের কল সেন্টারের 33টি সিস্টেমের হেডফোন পর্যন্ত ভাঙা অবস্থায় পাওয়া যায়।
900 কোটি রুপির বেশি ব্যয় করা সত্ত্বেও প্রকল্পটি নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয় বলেও প্রতিবেদনে উল্লেখ আছে। দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে ব্যাপক নজরদারি সক্ষমতা থাকা সত্ত্বেও সন্ত্রাসবাদ, উগ্রবাদ এবং রাজনৈতিক সহিংসতা নির্মূল করা সম্ভব হয়নি। তদন্ত প্রক্রিয়ায় বিলম্ব, সীমিত ফরেনসিক সক্ষমতা এবং বিচারিক জটের মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলো কেবল ক্যামেরা বসিয়ে সমাধান করা সম্ভব নয়। যথাযথ প্রাতিষ্ঠানিক সংস্কার ও আইনি সুরক্ষা ছাড়া বিপুল অর্থ ব্যয় এই প্রযুক্তি গ্রহণ করায় কেবল একটি অকার্যকর ব্যবস্থার উপর দামি প্রলেপ হিসেবে কাজ করছে। প্রকল্পটির বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব, বর্তমানে মন্ত্রী পরিষদ সচিব 2025 সালের সেপ্টেম্বরে ইসলামাবাদ, লাহোর, মুলতান ও করাচির সেফ সিটি মডেল সরেজমিনে পরিদর্শন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের শহরগুলোকে আরও নিরাপদ করতে পাকিস্তান কারিগরি ও কৌশলগত সহযোগিতা দিতে পারে। দর্শক, দেখা যাচ্ছে ক্ষতিকারক রাসায়নিক মিশ্রিত চাল কেনা কিংবা সাদা হাতি খেতাব পাওয়া নিরাপত্তা প্রকল্প নেয়া দুটোরই শুরুটা হয়েছিল বিগত ইউনূস সরকারের আমলে। প্রশ্ন হলো, একটি অনির্বাচিত সরকারের খারাপ প্রকল্পগুলো কেন নির্বাচিত সরকার হিসেবে বিএনপি বাস্তবে রূপ দিচ্ছে? যে দেশের নিজস্ব সিসিটিভি নেটওয়ার্ক একটি সাধারণ বোমা হামলার অপরাধীকে খুঁজে পেতে ব্যর্থ হয় এবং যেখানে বিদ্যুৎ চলে গেলে দেশের প্রায় সমস্ত নিরাপত্তা ক্যামেরা অফলাইন হয়ে যায়, সেই ভঙ্গুর পরিকাঠামোকে বাংলাদেশের মতো অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও সাইবার ঝুঁকিপূর্ণ দেশে প্রয়োগ করার চেষ্টা এক ধরনের কৌশলগত আত্মহনন ছাড়া আর কি হতে পারে? খাদ্য নিরাপত্তা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কোনোটাই রাজনৈতিক খেলা বা সস্তা কূটনীতির মাঠ হতে পারে না। প্রশ্ন হলো, পাকিস্তানের সাথে বন্ধুত্বের নিদর্শন দেখানোর জন্য কি দেশের মানুষের স্বাস্থ্য ও জীবনকে হুমকিতে ফেলে দিতে হবে? এখন এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক, সেই সম্পর্কটিকে অনেকটা সাহসীর মতো করে আমেরিকা চেপে ধরেছে। এই অঞ্চলে আমেরিকার কতটুকু স্বার্থ আছে বা আগামীতে বাংলাদেশ নিয়ে আমেরিকা আসলে কিভাবে খেলতে চাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো এখনো আন্দাজ করতে পারছি না। এবং এটা যে আমাদের দুর্বলতা বা অক্ষমতা, ঠিক তা নয়। মূল ব্যাপার হলো যে প্রযুক্তিতে যে জাতিগুলো এগিয়ে থাকেন, অর্থ কড়ি, টাকা পয়সা, ধন সম্পদ ইত্যাদি, যখন কোন একটা জাতি একেবারে উৎকর্ষতার চরম শিখরে পৌঁছে যায়, তখন তাদের আবেগ, অনুভূতি, চিন্তা করার ক্ষমতা এবং ভবিষ্যৎ প্ল্যানিং যে ক্ষমতা, সেই ক্ষমতাগুলো এক্সট্রিম পর্যায়ে চলে যায়। ফলে বাংলাদেশ নিয়ে আমেরিকা আসলে কি চিন্তা করছে, সেটি এদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা যারা আমজনতা রয়েছি, আমাদের মন মস্তিষ্কে ঢুকবে না। 3-4টি উদাহরণ বলি। মানে ধরুন, মিশরের ফারাও বা ফেরাউন, তারা যে পিরামিডগুলো তৈরি করেছেন, মমিগুলো তৈরি করেছেন, অবাক বিস্ময়ে এখনো পৃথিবী ভাবছে যে কেন তারা এই কাজটি করেছিলেন এবং এত টাকা কেন খরচ করেছিলেন। আজকে 5000 বছর ধরে আমরা সেই ফেরাউন এবং পিরামিডদেরকে নিয়ে গবেষণা করছি। চীনের মহাপ্রাচীর কেন আজ থেকে 5000 বছর আগে তারা শুরু করেছিল এবং কন্টিনিউয়াসলি 3000 বছর ধরে এটির নির্মাণ কাজ চলেছিল কেন? চীনের আধুনিক স্থপতিবিদ যারা রয়েছেন, তারাও এটা বের করতে পারছে না। সবাই বলছেন যে এটা মঙ্গোলিয়া থেকে মঙ্গল যে যোদ্ধা, আক্রমণকারী, তাদেরকে প্রতিহত করার জন্য এটি করা হয়েছিল। কিন্তু আপনি এখন দেখুন যে যেভাবে প্রায় 2000 কিলোমিটার জুড়ে এই প্রাচীর রয়েছে, মহাপ্রাচীর রয়েছে, এবং এমন এমন জায়গা দিয়ে রয়েছে যেখানে মঙ্গলদের আসার প্রশ্নই আসে না। আর মঙ্গলরা যখন এসেছিল, চেঙ্গিস খান যখন এসেছিলেন, ঠিক সেই সময়টিতে
আপনার সেই জায়গা দিয়ে কোনো রকম গ্রেট ওয়াল ছিল না। আচ্ছা, একইভাবে চিন্তা করেন তো যে কুতুব মিনার ওই জমানাতে এত বড় একটা স্থাপত্য কলা কি কারণে, কেন এটি তৈরি করেছিলেন কুতুবউদ্দিন আইবেক প্রথমে, বাকি অংশ আবার সমাপ্ত করেছিলেন সুলতান ইলতুৎমিশ। আজও দিল্লির বুকে সেটি দাঁড়িয়ে আছে। তো এভাবে আসলে রাষ্ট্র ক্ষমতাতে আমি এই জিনিসগুলো বললাম, এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। যারা এক্সট্রিম পর্যায়ে ক্ষমতায়, বৃত্ত এবং বৈভবের একটা পর্যায়ে পৌঁছেন, তাদের খেয়াল খুশি, চিন্তা চেতনা সাধারণ মানুষ আন্দাজ করতে পারে না। অনেক কাজ তারা করেন খেয়ালের বসে, অনেক হত্যাকাণ্ড তারা ঘটান ইচ্ছা হয়েছে তাই, অনেক বিলাসিতা করেন, অনেক দান করেন, খয়রাত করেন, অনেক ধ্বংস করেন যার কোনো কারণ নেই। এবং যখন এরকম একটা মানুষ বা জাতি বা গোষ্ঠী এমন পর্যায়ে পৌঁছে যায়, তখন সবার মধ্যে একটা আনপ্রেডিক্টেবল অবস্থা থাকে, তারা খুব অস্থির থাকে। যখন পৃথিবীর 1 নম্বর পরাশক্তি ছিল চীন, না মানে আনপ্যারাল পরাশক্তি ছিল দ্য ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, প্রথম, সেটা হলো পারস্য। তখন পারস্যের একটা ছাগলেরও যে ক্ষমতা ছিল, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সেই ক্ষমতা ছিল না। এবং সেই ক্ষমতাটা এখন আপনি পারস্যে গিয়ে তাদের যে জাগ্রেব পর্বতমালা রয়েছে, সেখানে যে মাউন্টেন গোট রয়েছে, এক পাহাড় থেকে আর এক পাহাড়ে তারা যেভাবে লাফিয়ে ছুটে চলে, ওই সাহস আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের নেই। আমাদের দেশের রয়্যাল বেঙ্গল টাইগার যদি ওই ছাগল যেখানে ওঠে ওখানে দাঁড়া করিয়ে দেন, এ রীতিমতো প্রস্রাব করে দেবে, পায়খানা হয়ে যাবে, ডায়রিয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে, বাঘগিরি ছুটে যাবে সঙ্গে সঙ্গে। অথচ জাগ্রেব পর্বতমালার সেই মাউন্টেন গোটের ঠিক সেম ক্ষমতা রয়েছে। এরকম যে অনেক কিছু গড়ে ওঠে স্থানকাল পাত্রভেদে। সেই দিক থেকে বাংলাদেশকে নিয়ে আসলে আমেরিকার যে খেলাধুলা প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারছি না, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তারা বাংলাদেশকে খুব একেবারে একটা অক্টোপাস যেভাবে ধরে ঠিক ওভাবে চারিদিক থেকে তারা ধরেছে। তারপর একটা সাঁড়াশি দিয়ে যেভাবে একটা উত্তপ্ত জিনিস বা চাদর বেদর করে যে সকল জিনিস, সেগুলোকে যেভাবে একটা সাঁড়াশি দিয়ে ধরে আমরা ধরি, ওইরকম সাঁড়াশি দিয়ে বাংলাদেশের সব কিছু আমেরিকা এখন নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। তারা বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্স, তারা বাংলাদেশের জাতীয় সংসদের দক্ষিণ চত্বরে তাদের স্বাধীনতা দিবস পালন করা থেকে শুরু করে আরও অনেক কিছু তারা করে চলেছে এবং করে যাচ্ছে, এবং এটার কোনো খ্যামতি নেই বা এটার কোনো যাকে বলা হয় বিরতি নেই। তারা কি জোর করে আমাদের কাছ থেকে করিডোর আদায় করবে? তারা কি মায়ানমারের যে আরাকান আর্মি, সেই আরাকান আর্মিকে অস্ত্র দেবে এবং আরাকান আর্মিদেরকে সেই চীনের বিরুদ্ধে এবং মায়ানমারের নেপিতোতে যে বা রাজধানী যেটা রয়েছে ইয়াঙ্গুনের পাশে নতুন রাজধানী করেছে নেপিডো, তো সেখানে যে সামরিক জান্তা সরকার আছে, এখন সে সামরিক জান্তা আবার নির্বাচন করে প্রেসিডেন্ট হয়েছে, তো তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এবং ওখানে তারা যে মায়ানমার অ্যাক্ট বা বার্মা অ্যাক্ট 1953 দিকে বা 50-এর দশকে তারা করেছিলেন, সেটা কেন এই মুহূর্তে এসে 2026 সনে তারা এখনই বাস্তবায়ন করতে চাচ্ছে? বিশ্বাস করেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু এগুলো নিয়ে একটা সামারি তৈরি করা বা স্থিরভাবে কোনো কিছু বলা, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমেরিকার যে ফাঁদ দীর্ঘদিন ধরে পেতে আসছিল, সেটা আপনি 80-র দশক থেকে ধরেন, একেবারে এরশাদ জমানা থেকে ধরেন, পাকিস্তান জমানাতে তারা একদম 100% ওকে ছিল যে এ দেশ তাদেরই, তারা যে কোনো সময় বার্মা অ্যাক্ট করতে পারবে, টুডে অর টুমরো, তারা অপেক্ষা করছিল। কিন্তু
71-এর মুক্তিযুদ্ধটি একেবারে তাদের হিসাবের বাইরে হয়ে যায়। তারপর তারা জমের মতো ভয় পেত বঙ্গবন্ধুকে, ভীষণ রকম ভয় পেত। ফলে বঙ্গবন্ধুর জীবদ্দশায় তাকে মারার জন্য, তাকে শেষ করার জন্য, তার রাজনীতি শেষ করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে আমেরিকা। জিয়া রহমান সাহেব যখন এলেন, পুরো সময়টা ছিলেন ঝড়ের গতিতে তিনি ঘুরে বেড়িয়েছেন। তার সঙ্গে আমেরিকা বন্ধুত্ব করার চেষ্টা করেছেন, তিনিও আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করেছেন, কিন্তু ওই সময়ের কারণে ফাঁদটি তৈরি হয়নি। কিন্তু এরশাদ জামানাতে এরশাদের সঙ্গে আমেরিকার, ভারতের, মধ্যপ্রাচ্যের একটা অসাধারণ সম্পর্ক ছিল। ঠিক ওই সময়টাতে আমরা রাজপথে কতগুলো স্লোগান দিতাম। যেমন বঙ্গবন্ধুর জামানাতে যেটা দেওয়া হতো, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, আর মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক, এই ব্যাপারে প্রায় সবাই ঐক্যমত্য ছিল 80-র দশকে। এবং আপনাদের মনে আছে যে বায়তুল মোকাররমের এদিকে একটা আমেরিকান কালচারাল সেন্টার ছিল, একবার সেই কালচারাল সেন্টারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তাহলে বোঝার চেষ্টা করুন যে আমেরিকাতে, মানে আমেরিকা যে বাংলাদেশের ব্যাপারে নাক গলাচ্ছে, এটা দীর্ঘদিন ধরে। তারা সেই 70-এর দশক থেকে তারা সমাজের বিভিন্ন স্তরে তাদের এজেন্ট তারা নিয়োগ করে যাচ্ছে, সাংবাদিকদের মধ্য থেকে, ব্যবসায়ীদের মধ্য থেকে, সম্পাদক, মালিক, রাজনীতিবিদ, অনেকের মধ্য থেকে তাদের যে আমেরিকান কালচারাল সেন্টার রয়েছে, সেই কালচারাল সেন্টার, USAID, এরপর অন্যান্য যে সকল দাতব্য সংস্থা রয়েছে সেগুলোর মাধ্যমে, এবং আমেরিকার অনেকগুলো NGOর মাধ্যমে, এগুলো করে এখন একেবারে তারা পরিপূর্ণ। আমাদের সমাজের যত বড় বড় রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, বোয়াল যা কিছু দেখেন আমাদের সমাজে, বেশিরভাগই কিন্তু প্রায় অলমোস্ট 90% পাঙ্গা, এই বড় বড় মাছগুলো, এগুলো আমেরিকার কেনা, মানে কৃতদাস, চাকর। তারা চাকর, তাদের স্ত্রী চাকর, তাদের সন্তান সন্ততি চাকর, পুরো পরিবার চাকর, সারাদিন বাসায় বসে বসে আমেরিকার জিকির করে। তো ঠিক সেই অবস্থাতে শেখ হাসিনার পরিবর্তন হয়েছে, পটও পরিবর্তন হয়েছে, তার ক্ষমতা চলে গিয়েছে। সেই ক্ষমতাতে প্রথমে ইউনূস আসছেন, তারপর এখন তারেক রহমান সাহেব আসছেন। কিন্তু দিনকে দিন ক্ষমতা পরিবর্তন হচ্ছে, কিন্তু আমেরিকার যে প্রভুত্ব, আধিপত্য এবং রাজত্বর যে ধারাবাহিকতা আমরা দিনের আলোতে যেটা দেখছি, এতে কমছে না, বরং বেড়ে যাচ্ছে। এবং আগামীতে যে রাজনীতির পট পরিবর্তন হবে, ইভেন যদি কখনো আওয়ামী লীগ চলে আসে, আওয়ামী লীগ অতীতের মতো আর, মানে যাকে বলা হয়, তিড়িং বিড়িং করে লাভ হবে না। তারা এখন আমেরিকার যে কর্মকাণ্ডগুলো রয়েছে, সেই কর্মকাণ্ডগুলো তারা চালিয়ে নেবে। তারা সেই মায়ের ডাককে মাথায় করে নাচবে। এবং এখন যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, ইউনূস জামানাতে যাদেরকে দেখতে পাচ্ছেন, তাদের অনেককেই আবার আওয়ামী লীগের সঙ্গে দেখতে পাবেন যে খাতির হয়ে গেছে। এখন আওয়ামী লীগের দুঃসময় যে সমস্ত মানুষ, মানে যাকে বলা হয়, কণ্ঠ মিলাচ্ছে, আওয়ামী লীগের যদি কখনো সুসময় আসে, আপনি নিশ্চিত থাকেন যে ইউনূস জামানার এবং বর্তমান জামানার অনেক মধুমাছি ডাইরেক্ট শেখ হাসিনার কাছে বা ক্ষমতার কেন্দ্রে যে থাকবেন তাদের কাছে পৌঁছে যাবে। এবং এখন যারা লাফালাফি করছেন, তারা ছাগলের 3 নম্বর শিশু হিসেবে ওই সময়টাতে শুধু একটা লাফ দেবে, তাও সম্ভব হবে না। এইভাবে তারা পুরো জাতিকে, যাকে বলা হয়, অক্টোপাসের মতো চেপে ধরেছে। এই যে আমাদের সমাজে অন্ডকোষ ফাটিয়ে দেওয়ার কালচার শুরু হয়েছে। একজন ভিক্ষুক, তার যে অর্থ, সেটি ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা তাকে মেরে ফেলছে, একজন ভিক্ষুকের। এই যে ঘটনাগুলো, এসে মানে একটা ফেইল, এটা সমাজে ফেইল করছে, মানুষের নীতি নৈতিকতা ফেইল করছে। এটা কিন্তু যাকে বলা হয় পশ্চিমাদের একটা চক্রান্ত। পশ্চিমারা যখনই কোনো একটা দেশে সাম্রাজ্যবাদীদের যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টো অনুযায়ী অভিযান চালায়, তখন সে জাতির মোরাল ক্যারেজ শেষ করে দেয়, নীতি নৈতিকতা ধ্বংস করে দেয়, এবং সে জাতি কোনো অবস্থাতেই তাদের সমাজে বুক উঁচু করে, সিনা উঁচু করে জাতির সামনে দাঁড়াতে পারে এরকম একজন লোক থাকে না। সবাইকে মানে কালপ্রিট বানিয়ে দেওয়া হয়।
আপনি এখন চিন্তা করুন তো 1980 সনে, ইভেন 1990 সনে আমাদের এই জাতির যে সকল মানুষজন ছিলেন যাদেরকে মুরব্বী বলা হতো, ধরেন একজন সাংবাদিক ফয়েজ আহমেদ, একজন নির্মল সেন, কিচ্ছু ছিল না, কিন্তু একেবারে সাধারণ একজন মানুষ, কিন্তু তারা বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলকে একত্রে বসাতে পারতেন। তারা এরশাদ সাহেবকে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হতে বাধ্য করতে পারতেন, এতটুকু ক্ষমতা ছিল। ফয়েজ আহমেদ একজন সাংবাদিক, ওই যে একটা কবিতা লিখেছেন, টিয়ে তোর বাড়ি কোথা টিয়ের, আপনারা হয়তো অনেকে মানে ভুলে গেছেন, কিন্তু এই যে দুই নেত্রীর মধ্যে যে মিলন বা তাদের মধ্যে যে সমঝোতা, শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে পুরো কাজটা কিন্তু সেই ফয়েজ আহমেদ সাহেবরা করে দিয়েছিলেন। এখন একজন নির্মল সেন, একজন ফয়েজ আহমেদ এই সমাজে আছে? প্রথমত নেই। আর সমাজে এরকমভাবে যদি কেউ ফয়েজ আহমেদ হওয়ার চেষ্টা করে, প্রথমত তাকে আওয়ামী লীগের দোসর, জামাতের দোসর, বিএনপির দোসর, ভারতের দোসর, আমেরিকার দোসর, তুমি কার মামুরে ইত্যাদি ইত্যাদি যাচ্ছে তাই ভাষায় গালাগালি করে এই যে আমাদের সমাজে একটা বিশ্রী পরিবেশ তৈরি হয়েছে, এই যে পরিবেশ তৈরি হওয়ার পেছনে অপসংস্কৃতি, অপপ্রচার যা কিছু হচ্ছে তার প্রতিটির পেছনে পশ্চিমাদের মদত রয়েছে। আর এরকম একটা পরিবেশ পরিস্থিতি যদি বিশৃঙ্খল না হয়, তাহলে তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তু তারা আক্রমণ করতে পারে না, কাঙ্ক্ষিত মাকাম গন্তব্য সেখানে তারা পৌঁছতে পারে না। কাজেই এই যে বাংলাদেশের এখন যে সব কিছু এলোমেলো, আর্থিকাতে এলোমেলো, তারপর প্রশাসন এলোমেলো, পুলিশ এলোমেলো, সব জায়গাতে ফ্রাস্ট্রেশন একটার পর এক বাড়ছে, কান্না চারিদিক থেকে বাড়ছে, এবং কোনো মানুষ, এমনকি যারা বিএনপিতে আছে, বিএনপির যে সমস্ত লোক খেলোয়াড় 3 মাস আগে বা 4 মাস আগে খুব শক্তিশালী ছিল, সে সকল খেলোয়াড় চলে গেছে, নতুন আর এক দল আসছে। তারপর বিএনপির দুঃসময় যে সমস্ত আমলা কামলা কর্মী যারা ছিলেন তারা সবাই ঘরে উঠে গেছেন। এরপরে যখন ইনুস জামানত আসলো নিয়োগ বদলিতে, হঠাৎ করে বিএনপি যে সমস্ত লোক খুব কাছাকাছি এলো তারা কেউ নেই। ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে ইনুস জামানাতে যারা শক্তিশালী ছিলেন তারাই এখন বিএনপি জামানাতে শক্তিশালী। এই যে একটা অবস্থা, এবং একই সঙ্গে আপনি দেখেন জাতিসংঘের যে নিয়োগগুলো হচ্ছে, বিভিন্ন দূতাবাসের যে নিয়োগগুলো হচ্ছে, প্রশাসনের যে নিয়োগগুলো হচ্ছে, প্রায় সবারই আমেরিকার একটা চমৎকার লবিং রয়েছে, IMF এর একটা লবিং রয়েছে, এবং পশ্চিমাদের গ্রিন সিগন্যাল ছাড়া এখানে বড় বড় পদ পদবিতে যাওয়াও যাচ্ছে না, টিকে থাকা যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আসলে আমেরিকা কি করছে বা কি করবে, এগুলো নিয়ে যদি আমরা একটু অ্যাটলিস্ট ভাবার চিন্তা করি, তাহলে অন্তত সামগ্রিকভাবে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু যে যার অবস্থানে আপনি নিরাপদ থাকতে পারবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।